হচ্ছে চ্যাপ্টার 2 বলবো না, এটা হচ্ছে লেকচার 3। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোডস অফ এথিক্স। এথিক্সের কিছু নিয়মাবলী। লার্নিং আউটকামস কি কি জানবো আমরা এই চ্যাপ্টারে বা এই লেকচারে, সেটা হচ্ছে বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং কি। আমরা এতক্ষণ আমরা বলেছি ইঞ্জিনিয়ারিং এথিক্স নিয়ে কথা বলেছি, এখন আমরা ইঞ্জিনিয়ারিং কিছু কোড অফ এথিক্স আছে সেটা নিয়ে কথা বলবো। সো ওটা বোঝার আগে আমাকে আগে বুঝতে হবে ইঞ্জিনিয়ারিং কি। আমরা জানি বাট আমরা সংজ্ঞা আকারে বুঝবো, সংজ্ঞা আকারে। To understand ethics কাদের জন্য? ইঞ্জিনিয়ারদের জন্য। To know about the importance of engineering ethics এটা আমরা আগে দেখেছি, একটু আবার রিপিটেশন করব। আবার ইঞ্জিনিয়ারিং ডিসিশন কিভাবে নেওয়া হয়, ইঞ্জিনিয়ারিং কোড অফ এথিক্স, এরপরে আমরা জানবো হোয়াট আর দ্য বেস্ট ওয়ে। এটা অলরেডি বলে ফেলেছিলাম, দ্য বেস্ট ওয়ে টু লার্ন ইঞ্জিনিয়ারিং এথিক্স হচ্ছে কেস স্টাডি। The best way to learn engineering ethics হচ্ছে কেস স্টাডিকে ধরে। আচ্ছা, what is engineering? তোমরা নিজেরাই যখন you are engineers, তাই না? You are engineers, পড়াশোনা শুরু করে দিছো মানে ইঞ্জিনিয়ার হয়ে গেছো, because you are going to hold the engineering degree. You are going to hold it, inshallah. সো ইঞ্জিনিয়ারিংটা কি? ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা ইঞ্জিনিয়ার্স কারা? ইঞ্জিনিয়ার্স হচ্ছে যারা কিনা সায়েন্টিফিক নলেজ, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম STEM, স্টেম এর ব্যাপারে তোমরা জানো? স্টেম কি জিনিস? কেউ শুনেছো এই টার্মটা স্টেম? শুনেছো টার্মটা? শুনেছো মানে সায়েন্স রিলেটেড, কিন্তু এটার অ্যাব্রিভিয়েশন কি, ফুল ফর্ম জানো? এস ধরো তো, আমি সায়েন্স নিয়ে কথা বলছি, তাহলে এস এ কি হবে? সায়েন্স। টি তে কি হতে পারে? টেকনোলজি। यस, টেক। ই তে কি? ই কি বলছো? ইন্টারন্যাশনাল বলেছো? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং। এম দিয়ে কি হয়? এই যে ম্যানেজমেন্ট। সবাই ম্যানেজমেন্ট কেন বলছেন? এটা সায়েন্স, পিওর সায়েন্স, ম্যাথমেটিক্স, ম্যাথ। ইঞ্জিনিয়াররা এই স্টেম এর নলেজ গুলো ইউজ করে। দে ইউজ নলেজ অফ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স। এই নলেজ গুলো ইউজ করে কি করে? কিছু সিস্টেম তৈরি করে অথবা কিছু টেকনোলজি তৈরি করে। এই নলেজ দিয়ে, এই যে স্টেম এর নলেজ দিয়ে তারা কি করে? বিল্ড করে। কি বিল্ড করে? সিস্টেম অথবা টেকনোলজি। আমি তো মুখেই বলছি, আচ্ছা সামনে বসেও চোখ ছোট ছোট করে দেখি। Engineers are people who use the knowledge of STEM to build system or technology যে সিস্টেম এবং টেকনোলজি বেনিফিট দিবে থাকে। তোমরা জানো কাকে বেনিফিট দিবে? পাবলিক, ক্লায়েন্ট, ইন্ডাস্ট্রি। benefit society, benefits the society. সবার জন্য এমন কিছু সিস্টেম তৈরি করা যেটা বেনিফিট দিবে, হার্ম করবে না, অথবা যদি কোনো হার্মফুল কিছু থাকেও সেটা অতিরিক্ত ক্যাটাস্ট্রফিক হবে না, অল্পতেই এটাকে মেরামত করা যায়, অল্পতেই রিকভার করা যায়।
ঠিক আছে what is the definition of an engineer আমি যদি এটা পরীক্ষা দিব we are engineers but আমরা আসলে কি করি সেটাই হচ্ছে আমাদের সঠিকভাবে আমরা স্পষ্ট করে বলতে পারি না হ্যাঁ রিপিট করব engineers are group of people engineers are যারা লিখেছো তাদের লেখা লাগবে আবার তাদের জন্য বলছি engineers are group of people who use the knowledge of STEM to build or create a system or a technology that is going to benefit the society. কোথা থেকে বলবো তো অনেকগুলো who use the knowledge of STEM to build a knowledge টা কোথায় কাজে লাগাচ্ছে to build a system or a technology knowledge of STEM or to build STEM like STEM to use the knowledge of STEM build a system or a technology that is going to benefit the society last time I don't know এখানে এটাই লেখা আছে এখানে আরো এলাবোরেট করে বলা বোর্ডে বলা আছে সেটা ইউজিং বেসিক ফাউন্ডেশন ইন স্টেম এই পুরোটা জিনিস কিন্তু স্টেম এই নলেজটা ডিজাইন করে ইমপ্লিমেন্ট করে ফর নিউ প্রসেস নিউ প্রোডাক্ট অথবা নিউ সিস্টেম দ্যাট ইজ গোইং টু মেক এভরিওয়ানস লাইফ everyday life possible. Engineers create and sustain technology that provide for our safety, for our health, for security, comfort and recreation. একটা সেফটির এক্সাম্পল দাও যেটা কিনা ইঞ্জিনিয়ার্সরা করে থাকে বানিয়ে থাকে আমাদের একটা সেফটি প্রোডাক্ট বা সার্ভিস এর নাম বলো না সেফটি বিল্ডিং তো আমাদের মানে আবাস থাকার জায়গা কিন্তু একটা সেফটি সিস্টেম বলে যেটা ইঞ্জিনিয়াররা ক্রিয়েট করে কারের মধ্যে এয়ারব্যাগ গাড়িতে এয়ারব্যাগ হ্যাঁ সেফটি সিস্টেম ভালো গুড এরপরে হেলথ আসি আরে একটা एग्जांपल বলো আমি কি বলতেছি তোমাকে সবগুলো বলতে ডায়াবেটিস সবই মেয়েকে বলে দিচ্ছে তোমাদের তো মাথায় আছে সেই একটাই বলো প্রথমটাই যেটা মাথায় আসে সেটাই বলো গেল হেলথ সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সিকিউরিটি তারপরে আসে কি কমফোর্ট চেয়ার বানাইছে তুমি তো এক্স্যাক্টলি এয়ার কন্ডিশনিং রিক্রিয়েশন টেলিভিশন massage machine computer আচ্ছা আমরা আর কমফোর্ট বা রিক্রিয়েশনে না যাই বাকিগুলোতেই থাকি তাহলে অন্যদিকে কোন দিকে চলে যাবো আচ্ছা শুনো what are the qualities of an engineer write the question what are the qualities of an engineer বিনোদন এটা নোট আমি তোমাদেরকে দিয়ে দিব আপাতত আমরা একটু আলোচনা করি ফোকাস প্রথম কোয়ালিটি যেটা কিনা আমরা ইঞ্জিনিয়ারদের কাছ থেকে এক্সপেক্ট করি তাদের ফোকাসিং পাওয়ার ফোকাস পাওয়ার কোথায় ওই যে বললাম আননোন প্রবলেম যখন আসে দে হ্যাভ ফুল ফোকাস অন সলভিং দ্যাট প্রবলেম মানে তারা ফোকাস হারায় না মনে করো আমি কাজ করে দিলাম আমার হচ্ছে বাইরে গিয়ে কিছু একটা খেয়ে আসতে হবে মানে ফুল ফোকাস ওই কাজটা যতক্ষণ না তারা সলভ করবে তাদের মাথায় ওই চিন্তাটাই থাকে ফুললি ফোকাস প্রবলেম সলভার যারা খুব সহজে একটা প্রবলেমের সমাধান সহজে দিতে পারে প্রবলেম সলভার্স স্টেম স্কিলস
বলো STEM skills বলতে কি বোঝাচ্ছে? যারা math এ ভালো। যারা maths এ ভালো, যারা STEM এ ভালো, Math and physics are ভালো। basically. তারপর হচ্ছে যারা টিম প্লেয়ার। What do you mean by team player? Teamwork for the right fish. Eh? Who is more selfish? Not Who is not selfish? Who is not selfish? যারা হচ্ছে কিনা টিমকে লিড করে। কমিউনিকেশন স্কিলস কেমন আমাদের কমিউনিকেশন স্কিল অ্যাজ ইঞ্জিনিয়ার্স? গুড। ইঞ্জিনিয়াররা বেসিক্যালি এত বেশি অঙ্কের মধ্যে ঢুকে পড়ে যে আমাদের কমিউনিকেশন স্কিলটা প্র্যাকটিস করার সুযোগ হয় না। সো এটা আমাদের ডেভেলপ করতে হয়। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলা আমার এটা ডেভেলপ করতে হয় ফর ইঞ্জিনিয়ার্স, কারণ আননেসেসারি চিন্তা করার আমাদের সময় নেই। এরপরে বলা হচ্ছে এথিক্যাল, অবশ্যই রাইট এন্ড রং, বা যেটা এথিক্স। দেখো এথিক্স কিন্তু সবসময় রাইট রং না। কিভাবে? পরে বলবো। কিউরিয়াস, কিউরিয়াস মানে হচ্ছে একটা জিনিস জানার বিষয়ে তাদের আগ্রহ থাকে। কিউরিয়াস তো বুঝো, কিউরিয়াস শব্দের বাংলা অর্থটা একটু বলো তো আমাকে। কিউরিয়াস কৌতূহল, কৌতূহল থাকে। হ্যাঁ, যদি একটা জিনিস বানানোর তোমার কৌতূহল নাই থাকে তাহলে বেসিক্যালি ইঞ্জিনিয়াররা ওখানে ভালো করতে পারে না। কিউরিওসিটি থাকে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এ, আর অন্য কোনো কিছুতে না। এরপরে বলা হচ্ছে প্র্যাকটিক্যাল হতে হবে, রিসোর্সফুল হতে হবে। সো দিস আর দ্য কোয়ালিটিস। এখন আসি হোয়াট ইজ এথিক্স। এখানে যেটা আমাদেরকে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে ডিসিপ্লিন, কিছু এমন কিছু ডিসিপ্লিন যেটা আমাদেরকে বলবে কোনটা রাইট রং কিংবা কোনটা গুড অর ব্যাড। এথিক্স। Morality is the right and wrong of an action, a way of life or a decision. এখন তোমরা আমাকে বললাম, একটা এক্সাম্পল দিব। মনে করো আমি রিক্সা ঠিক করলাম, আমি হচ্ছে 30 টাকা ভাড়া দিয়ে ঠিক করলাম। এরপর আমি আমার গন্তব্যস্থানে গেলাম। যাওয়ার পরে দেখলাম উনি বয়স্ক, মানে ওনার রিক্সা চালানোর কথা না, কিন্তু হয়তো বা কোনো একটা কারণে সে বিপদে পড়ে রিক্সা চালাচ্ছে। সো আমি তাকে ভাবলাম 10 টাকা বেশি। এটা কি মোরালে পড়ে? এটা তোমরা এথিক্স হিসেবে পড়ো, মোরাল হিসেবে পড়ো। আমি যদি তাকে 10 বেশি দেই, it is going to be something good. আমি যদি নাও দেই, am I guilty for it? I am not guilty for it. So I am doing something good. এটাকে কিন্তু এথিক্স। অথবা মনে করো আমার কাছ থেকে উনি বয়স্ক না, কিন্তু উনি হচ্ছেন সুস্থ সবল মানুষ, বাট সে একটা আবদার করছে আমাকে 10 টাকা পাবে। আমি যদি তাকে না দিই তাহলে আমি কি আনএথিক্যাল কিছু করলাম? না। এই জন্যই বলা হচ্ছে এথিক্স ইজ সামথিং যেটা অ্যাকচুয়াল রাইট এন্ড রং নাই, এটা পার্সোনালি আমাদেরকে বুঝে নিতে হয় সিচুয়েশন বেসিসে। এখন ইঞ্জিনিয়ারদের তো আমি আর এরকম মানে ছোট এক্সাম্পল দিয়ে বলতে পারি। ইঞ্জিনিয়ারদের ডিসিশনগুলো, ইঞ্জিনিয়ারিং এথিক্সগুলো আরো জটিল হয়। কেন? কারণ ইঞ্জিনিয়াররা জটিল কি বলবো প্রবলেম সলভ করে। আচ্ছা, এটা এগুলো এথিক্স। এরপর আসি এথিক্সের আলোচনাটা অনেক সময় খুব Why is ethics in engineering important? Primarily, এটা আমরা ফার্স্ট লেকচারে সেকেন্ড লেকচারে বলেছি, পাবলিক সেফটি। দেখো এটা কি? এটা কিসের ছবি? এটা পাওয়ার প্ল্যান্টের ছবি। এখানে যদি অ্যাক্সিডেন্ট ঘটে অনেকগুলো লাইফ যাবে। এখানে যারা কাজ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে 200-300 মানুষ, এই অ্যাক্সিডেন্টগুলো খুব বড় আকারে হয়, তাই না? এটা দেখো, এটা ড্যাম্প না? হ্যাঁ, তো পানিটাকে কি করছে? ঠেকায় রাখছে। বাই এনি চান্স এখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে হচ্ছে এই পানির স্রোতটা শহর পর্যন্ত চলে আসে। ইট ইজ লাইক আ ফ্লাড।
আমরা হয় কি আমরা হচ্ছে বিপদ আলহামদুলিল্লাহ আমরা তখন সেফ। আমরা যদি এই এলাকার সম্মুখীন কোনো একটা বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হই তখন আমাদের মাথায় হিট করে। এর আগে উই আর হিউম্যান বিংস, আমরা তো এই জিনিসগুলো মনে রাখতে চাই। যখন অ্যাক্সিডেন্ট আসে ঘরে তখন বোঝা যায়। এটা দেখলাম, এখন আমি একটা ভিডিও শো করবো। আই ডোন্ট ওয়ান্ট দিস কোর্স টু বি বোরিং। আমার মনে হচ্ছে এটা একটু স্লো যাচ্ছে। স্লো যাচ্ছে, আমি এক কাজ করি, এটা হচ্ছে তোমাদেরকে একটা ভিডিও শো করি। এই পানি ড্যাম নিয়েই একটা ভিডিও শো করি। এক কথা বলছি, কোথায় যাবো? এক্সিট রিমোট কার কাছে? বাইরে। আচ্ছা, সাউন্ড আছে। আশেপাশে কি ক্লাস হচ্ছে? শুধু আমরাই। আচ্ছা দেখো, million tons and is made up of 30 Water pressure, পানির নিচে প্রেসারের কারণে কি হলো? স্কোয়াশ হয়ে গেছে। তার মানে বুঝতেছো মানে কি পরিমাণ প্রেসার একটা ওয়াল হোল্ড করে রাখে? এবং এই ওয়ালটাকে কিন্তু ইঞ্জিনিয়ারসরা প্রতিদিন তারা হচ্ছে 300টা, আমার মনে হয় যতটুকু মনে করে 300টার মতো মেজারমেন্ট তারা প্রতিদিন নিতে থাকে। এই মেজারমেন্টে যদি একটু 19-20 হয় তাহলে হচ্ছে এই ড্যামটা একটা সাইরেন বাজে। যখন সাইরেন বাজে, এই ভিডিওটা তোমাদের দেখাবো, যখন সাইরেন বাজায় তখন এই ওয়াটার প্রেসারটা রিলিফ করার জন্য ওরা একটা টানেল খুলে দেয়। তখন এই পানি ফ্লো হয়ে যাওয়ার পরে তখন যখন ওই ড্যামটা দেয়ালটা বুঝতে পারে যে কিনা এখন প্রেসার ঠিক আছে, তখন আস্তে আস্তে ওটা ক্লোজ হয়ে যায়। আমরা দেখি কোথায় যাবো। দেখি in this reservoir is 190 meters deep. That means a total pressure on the wall equivalent to 1 million jumbo jets at 1 million জেট প্লেন যে ফোর্স দেয় সে পানির পরিমাণ ফোর্সটা বড়। 1 মিলিয়ন এয়ারক্রাফট জেট এয়ারপ্লেন, এটা বলছে। বুঝতে পেরেছো? মানে 1 মিলিয়ন এরোপ্লেন যদি যে প্রেসার দিয়ে হচ্ছে এই ড্যামটাকে আঘাত করবে, পানির সেই সমতুল পরিমাণ প্রেসার দিয়ে এই ড্যামটাকে full throttle, all pushing on the dam at the same time. And Roman has agreed to show me the one place in this dam that's under more pressure than anywhere else. The dam is so big, getting to the bottom means climbing down 800 steps. What a step? 800 steps, মানে এত গভীরে ওরা একদম নিচে চলে যাচ্ছে, তলদেশে চলে যাচ্ছে। ওখানে পানির প্রেসার সবচাইতে বেশি হওয়ার কারণে Very steep steps. This would be a long fall. Oh, I can see water coming out of the wall down there. সময় সময় রিলিজ করতে পারে। মানে 300টা মেজারমেন্টের মধ্যে দিস ইজ ওয়ান অফ দ্যাম। এরকম কয়েকটা মেজারমেন্ট। তোমরা সবাই বুঝতে পারছো? At the Columbine Dam, one of the biggest hydroelectric dams in the world, to find out how a single এটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট হাইড্রোইলেকট্রিক ড্যাম। আচ্ছা, এখান থেকে কি জেনারেট হচ্ছে? ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে। কিভাবে জানো? it turns out এখানে কি করছে বেসিক্যালি? water pressure can measure. ওয়াটার প্রেসার না, Breathing. এই দেয়ালটা যে মুভ করছে এটার মুভমেন্টটা মেজার করছে। কি দিয়ে? এই পেন্ডুলাম কিন্তু না, এটার একটা আলাদা পেন্ডুলাম আছে ভিতরে। ওটা ডেমনস্ট্রেশন দেখালো যে এই যে দেয়ালের সাথে একটা হ্যাং দিয়ে তোমার একটা পেন্ডুলাম বানিয়েছে। সো বেসিক্যালি ও দেখছে যে এই পেন্ডুলামটা যত বেশি নড়বে তার মানে হচ্ছে দেয়ালটা মোটা। আরেকটা
এই ড্যামের জন্য মানে এই কংক্রিটের জন্য যে পেন্ডুলামটা সেটা একেবারে ভিতরের একটা চেম্বারে রাখা যেখানে কোনো বাতাস কিছুই ঢুকতে পারে না, তাহলে মেজারমেন্টটা একদম সঠিক মেজারমেন্ট আছে। তাহলে এই সেই চেম্বারে আমরা যাই। Isn't disturbed? This is a big tap. কি বুঝলাম লাস্টে এই ক্লিপটা দেখালো, যদি পানির গভীরতা বেশি হয়ে যায় তাহলে এই দেয়ালটা নুয়ে যায়, নুয়ে যখন যায় তখন ওই পেন্ডুলামটা এটা ডিটেক্ট করতে পারে, ডিটেক্ট করার পরে তখন ওরা কি অ্যাকশন নেয়। হ্যাঁ হ্যাঁ ওটাই কিভাবে, এটা কিন্তু অটোমেটিক, মানে যখন বুঝে প্রেসার ঠিক হয়ে গেছে তখন এটা ক্লোজ অটোমেটিক। তাহলে এখান থেকে আমরা বুঝলাম ইঞ্জিনিয়ারিং ডিসিশনগুলো কত ক্রিটিক্যাল হয়ে থাকে। পানি শেষ করে দিস তো? পানির ভিডিও ক্লিপ দেখালাম, আমার সব পানি বুঝতে লাগছে। তাহলে let's go back to the lecture. তাহলে পাবলিক সেফটি ইজ দ্য মেইন কনসার্ন। ইঞ্জিনিয়ারিং যে কোনো ডিসিশনের কারণে ক্যাটাস্ট্রফিক একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, ড্যামের ক্ষেত্রে আমরা কি সায়েন্স ইউজ করেছি? ভিডিও দেখে কি বোঝা গেছে সায়েন্স ইউজ করেছি? আমরা টেকনোলজি ইউজ করেছি, ওখানে অনেকগুলো টেকনোলজিস ছিল। আমি এই জিনিস আরেকটা ভিডিও দেখাতাম কিন্তু ওটা দেখালে হচ্ছে সময় নষ্ট হবে। এই যে জেনারেট হচ্ছে ইলেকট্রিসিটি, এটা আমরা কিভাবে ইলেকট্রিসিটির মাধ্যমে পাই? এটা বেসিক্যালি জেনারেট হয়ে তো এখানে যাচ্ছে, হয় না এরকম? এখান থেকে তারপর হচ্ছে আমাদের বাসা বাড়ি যেখানে যাওয়া দরকার, ইউজ করার প্রয়োজন সেখানে যাচ্ছে। আমরা ইঞ্জিনিয়ারিং ইউজ করছি, এখানে আমরা ম্যাথমেটিক্স ইউজ করছি। সো ইঞ্জিনিয়ার্স are the people who use the knowledge of the STEM এরকম অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রজেক্ট তৈরি করার জন্য। সো পাবলিক সেফটি, এখানে সেফটি ইস্যুস আছে। ইঞ্জিনিয়ারিং ডিসিশনস গুলো কেমন হয়? ইঞ্জিনিয়ারিং ডিসিশন গুলো অনেক কমপ্লেক্স হয়। কেন? ওই যে বললাম 300টা মেজারমেন্ট, এখানে অনেকগুলো ভ্যারিয়েবল আছে, অনেকগুলো মেজারমেন্ট আছে, দেখে এটা কমপ্লেক্স। There is no right answer or wrong answer. On spot যেটা কাজে আসবে সেটাই হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করি। The solution is always trade off. Trade off মানে একটার বিনিময়ে আরেকটা। আগে in the beginning অনেক আগেকার ইঞ্জিনিয়াররা কি করতো, তাদের মাথায় এই ট্রায়াঙ্গেলটাই ছিল। এই ট্রায়াঙ্গেলটা কি রিপ্রেজেন্ট করে? স্কোপ, টাইম এবং কস্ট। স্কোপ, টাইম এবং কস্ট। ধরেন আমরা ধরি যে কোনো একটা প্রোডাকশন, আমি একটা মোবাইল যদি ধরি, সেই মোবাইলটা আমরা একটা টাইম ফ্রেম ধরে ডেভেলপ করার চেষ্টা করি, লেটস সে 3 বছর। সেটার পিছনে কত টাকা খরচ হবে সেটাও আমরা নির্ধারণ করি। তারপরে হচ্ছে যদি আমার মনে হয় যে কি না আমার এই টাইম ফ্রেমে এই কস্টে আমার লস হচ্ছে, তখন আমি কি চেঞ্জ করি? আবার এখান থেকে কিছু পারফরম্যান্স, ফাংশনালিটি কমিয়ে নিয়ে আসি ফোনে। যে ফিচারটা আমি দিতে পারবো সেই ফিচারটা আমার জন্য অনেক ব্যয়বহুল হয়ে যায় অথবা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। সো আমরা এই ট্রায়াঙ্গেলের মধ্যেই ঘুরি, এর বাইরে আমাদের আর কোনো চিন্তা নাই। আমাদের কি চিন্তা? আমাদের কতটুকু সময়ের মধ্যে একটা প্রোডাক্ট ক্রিয়েট হবে, কতটুকু কস্ট লাগবে এবং আমার কি কি চেঞ্জেস আনতে হবে এই প্রোডাক্টে। আগেকার ইঞ্জিনিয়াররা এতটুকু চিন্তা করতো, এখনকার ইঞ্জিনিয়াররা যে চিন্তা করে এখন অনেক কমপ্লেক্স হয়ে গেছে। Today they do not only think about the product, they also have to think about এই যে চারটা যে ফ্যাক্টর আছে না, এই চারটা ফ্যাক্টরের দিকে তাদের নজর রাখতে হয়। কি কি? টেকনিক্যাল ফ্যাক্টর, আমার প্রোডাক্টটা লং লাস্টিং কিনা, টেকনোলজি ইউজার ফ্রেন্ডলি কিনা, লং টার্মে এটা চলবে কিনা, এটার গ্রোথ কতটুকু, এটা আমি ফিউচারে ডেভেলপ করতে পারবো কিনা, এই সমস্ত চিন্তা কিন্তু তাদের মাথায় থাকে। এরপরে আর কি মাথায় থাকে? তাদের মাথায় থাকে সোশ্যাল ইমপ্যাক্ট কেমন, ইউজার কিরকম পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে। নেগেটিভ ফিডব্যাক হলে
আগেকার শোনো, এই নেগেটিভ ফিডব্যাককে সংশোধন করা কঠিন, নেগেটিভ ফিডব্যাককে ইগনোর করা সহজ। এখন ইঞ্জিনিয়াররা কি করে, এই ফিডব্যাকগুলো নিয়ে তারা হচ্ছে একটা সলিউশন বের করার চেষ্টা করে। ইকোনমিক কতটুকু আমার অর্থনীতিতে, আমার দেশের অর্থনীতিতে এটা কোনো ভূমিকা রাখে কিনা, এটা প্রফিটেবল কিনা। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি আছে না, হোয়াই ডু উই হ্যাভ গার্মেন্টস ফ্যাক্টরি? কারণ আমাদের দেশে এই সেক্টরটা ভালো, সেটা এই সেক্টরটা আমাদের ইকোনমিক গ্রোথে হেল্প করে। সো আমাদেরকে বুঝতে হবে আমাদের ইকোনমিক গ্রোথে আমার এই প্রোডাক্টটা হেল্প করছে কিনা। তারপরে আসে এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টাল মানে আমাদের প্রোডাক্ট তৈরির কারণে পরিবেশগত কোনো দূষণ বা পরিবেশগত কোনো ক্ষতি হচ্ছে কিনা, এদিকে মাথা রাখতে হবে। এই চারটা জিনিসকে ঠিক রেখে যদি আমরা একটা নতুন ইনোভেশন তৈরি করি, তাহলে হচ্ছে সেটা আমার সাস্টেইনেবল ডিজাইন প্রসেস হয়। সো ইঞ্জিনিয়ার্সরা আগে কি ভাবতো, ইঞ্জিনিয়ার্সরা শুধু এই ট্রায়াঙ্গেলটা নিয়েই চিন্তা করতো। এখন ইঞ্জিনিয়ার্সরা যেটা করে সেটা হচ্ছে তারা আরো অনেক ফ্যাক্টর নিয়ে চিন্তা করে। যতক্ষণ না পর্যন্ত একটা সিস্টেম সাস্টেইনেবল না হয়, ততক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়াররা সেটা মার্কেটে আনতে চায় না বা আনে না। এখনকার যারা আমরা প্র্যাকটিস করি, বর্তমানে আমরা যারা। ওকে, ব্যাক টু এথিক্স। দেখো, এথিক্সের কিছু সেটআপস আছে, ল, রুলস। এটা করলে শাস্তি হবে, এই মনে করো এই অপরাধের জন্য এই শাস্তি, এটা সেটআপ করে দেয়া আছে, মানে লিখিত পরিত আছে। দিস ইজ ইজি। একজন অপরাধ করলো, আমি দেখলাম একটা বইয়ে দেখলাম এই অপরাধের শাস্তি এটা, আমি তাকে শাস্তি দিলাম, এটা ইজি। তারপরে বলা হচ্ছে ওই যে যেটা বললাম রিকশাওয়ালা, ওনার যে এক্সাম্পল দিলাম, এটা কোনো রাইট এন্ড রং না, এটা আমাদের উপর ডিপেন্ড করছে। আর একটা হচ্ছে লেটস সে একটা পেন্সিলকে নিয়ে বলা হচ্ছে, এইখানে পেন্সিলকে নিয়ে আমরা একটা কথা বলি। তোমরা পার্ট টাইম জব করেছো বা হচ্ছে ফুল টাইম জব করো, এমন তো আছো, পার্ট টাইম জব করেছো, বা একটা জব করতে গেলে সেটআপ কেমন হয় সেটা তো জানো। তুমি যখন একটা অফিসে যাবা, তোমাকে হায়ার করা হবে, তখন কি কি দেয়া হয়? একটা কম্পিউটার দেয়া হয়, বসার জায়গা দেয়া হয়, কিছু স্টেশনারিজ দেয়া হয়, এগুলো দেয়া হয়। সো ধরো একটা স্টেশনারির মধ্যে পেন্সিল তোমার একটা স্টেশনারি, তুমি ওখান থেকে একটা শেলফ আছে, ওখান থেকে তুমি নিতে পারো। কিছু কিছু অর্গানাইজেশন তোমাদের দিয়ে দেয়, আবার কিছু কিছু অর্গানাইজেশন ওপেন থাকে, বলে যে তুমি নিয়ে নিবা, নিজে থেকে নিয়ে নিবা। এখন ধরো আমি একটা পেন্সিল বাসায় নিয়ে গেলাম, এখন তোমাদের কাছে কি মনে হয় এটাকে রাইট রং এথিক্সে পড়ে নাকি পড়ে না? কিন্তু আমি পেন্সিলটা কেন নিয়েছি? কারণ আমাকে মাঝে মাঝে বাসায় অফিসের কাজ করতে হয়, তাহলে কিন্তু এথিক্সটা একটু গ্রে হয়ে যায়, একদমই রাইট কিংবা একদমই রং কোনোটার মধ্যেই আমরা ফেলতে পারি না। এরকমও কিছু ডিসিশন অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাদের নিতে হয়। এই কারণে বলা হচ্ছে ethics is something that is gray. It depends on the situation, based on the situation, what needs to be taken under consideration. এখন আসি কোড অফ এথিক্স। কোড অফ এথিক্স, এখানে অনেক লেখাগুলো মনে রাখো। ইঞ্জিনিয়ারিং হ্যাজ কোড অফ এথিক্স টু হেল্প গাইড আওয়ার ডিসিশন। আমাদের ডিসিশনগুলো অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমরা বানাবো, সেটা আমাদেরকে গাইড করার জন্যই এই কিছু কোড অফ এথিক্স তৈরি করা। এটা কারা তৈরি করেছে? The overarching code is from the National Society of Professional Engineers. As an engineer, তোমাদের কিন্তু এই জিনিসটা জানা দরকার। কি বলেছে? ন্যাশনাল সোসাইটি অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স। শর্ট ফর্ম কি? NSPE। এটা NSPE এর কিছু কোড অফ কন্ডাক্টস, কোড অফ এথিক্স। কি পরিস্থিতিতে কি ডিসিশন ইউজুয়ালি ইঞ্জিনিয়ারসরা নেয়, এটা কিন্তু গ্লোবালি। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমরা এমন না যে শুধু আমরা আমাদের দেশের জন্য ইঞ্জিনিয়ার, আমরা তো IEEE এর। আচ্ছা, এখানে আরেকটা বলা হয়েছে NSPE এর পাশাপাশি আরেকটা আছে ইচ ডিসিপ্লিন দেন হ্যাজ। ইচ ডিসিপ্লিন বলতে ওই যে বললাম মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, সফটওয়্যার, অনেক রকমের ইঞ্জিনিয়ার। আমরা কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। সো হোয়াট ডু উই ফলো? আমরা IEEE এর কোড অফ এথিক্স ফলো করি, IEEE এর কোড অফ এথিক্স ফলো করি। সো IEEE
Institute of Electrical and Electronic Engineering. IEEE stands for Institute of Electrical and Electronic Engineering. দেখো এটা হচ্ছে NSP এর ওয়েবসাইট। তোমরা এই ওয়েবসাইটে গেলে ওদের কোড অফ এথিক্স কি পড়ে দেখে নিতে পারবা। এটা হচ্ছে ট্রিপল এর ওয়েবসাইট দেয়া, এখানে গেলে তোমরা ওদের কোড অফ এথিক্স পড়ে নিতে পারবা। Yes. Yes. This is the whole point. তুমি কথা বলো, তোমাকে আমার সারা জীবন মনে থাকবে, তোমাদের সবাইকেই আমার মনে থাকবে। তুমি তো খুশি হওয়া উচিত, তোমাকে মনে থাকবে। খুশি হচ্ছ না? ম্যাডাম মনে রাখবে আমাকে। না, ভালো চিন্তাই করছি, ভালো না, ভালো না, ডিফারেন্স না, ভালোই। শুনো, IEEE কোড অফ এথিক্স, এখানে 10টা এথিক্স আছে। 10টা এথিক্সের মধ্যে তোমরা একটু হেল্প করো। প্রথমটা আমাকে একটু পড়ে বলো তো কি একদম ফার্স্ট ওয়ান। এনিওয়ান দেখা যাচ্ছে না? আচ্ছা, যারা দেখতে পাচ্ছো, সামনে যারা বসেছো, to uphold the highest standard of the integrity, responsible behavior, and ethical conduct in professional activities. হাইয়েস্ট স্ট্যান্ডার্ড মানে এই যে এই কয়টা 6টা স্ট্যান্ডার্ড, 6টা স্ট্যান্ডার্ডের মধ্যে এটা পরীক্ষায় আসবে। পরীক্ষায় আসবে বলতে এটা 3টা সেকশনে ভাগ করা। প্রথম সেকশন হচ্ছে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ ইন্টিগ্রিটি, রেসপন্সিবল বিহেভিয়ার অ্যান্ড এথিক্যাল কন্ডাক্ট ইন প্রফেশনাল অ্যাক্টিভিটি। তারপরেরটা বলা হচ্ছে টু ট্রিট অল পারসনস ফেয়ারলি অ্যান্ড উইথ রেসপেক্ট, টু অ্যাভয়েড হ্যারাসমেন্ট অর ডিসক্রিমিনেশন অ্যান্ড টু অ্যাভয়েড ইনজুরিং আদার্স। এটা আরেকটা সেকশন, এটা আরেকটা সেকশন। টু স্ট্রাইভ টু এনশিওর দিস কোড ইজ আপহেল্ড বাই কলিগস অ্যান্ড কো-ওয়ার্কার্স। মুখস্থ কেন করবা? বুঝবা, বুঝে নিজের ভাষায় লিখবা। না, ওটা মুখস্থ না, কত কিছুই তো মনে রাখো। নাম্বার 1 এ বলা হচ্ছে সেফটি, হেলথ, ওয়েলফেয়ার অফ দ্য পাবলিক। নাম্বার 2 তে বলা হচ্ছে ইমপ্রুভ করতে হবে আন্ডারস্ট্যান্ডিং। পড়ো নাম্বার 2 কি? আমি পড়ব না। Improve the understanding by individuals and society of the capacity, Society of that capability, the societal society, implication of conventional and emerging technologies. Intelligence system. What is the best way to learn this? The best way to learn ethic is to go through some case study. এই দুটো কেস স্টাডি আমরা আগে দেখেছি না? So এই দুটো কেস স্টাডি সাদমান কিভাবে বুঝছো? সাদমান তো ক্লাসে ছিল। প্রথম দুইটা কাহিনী ঘটনা তো জানি, নিচে ধরে ক্যাটাস্ট্রফিক ঘটনাটা ঘটার পরে এই অবস্থা হয়েছে। প্রথমটা তো রিসেন্ট সময়, মানে ওই যে প্রথম দ্বিতীয় কি বলছো? মানে একটা ফার্স্ট পিকচার, এটা অ্যাক্সিডেন্ট হয়ে এরকম হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হয়ে এরকম হয়েছে। যে ফার্স্ট তো রিসেন্ট, হ্যাঁ ফার্স্ট স্টাডি শিক্ষার জন্য বেসিক্যালি তো ইলিগালি বলতে গেলে তো রং না হলে তো আমরা স্টাডি করতে পারবো না। রং একটু রিসার্চ এই যে এখানে হ্যাঁ, রংটাকে তুমি রাইট করছো না? তো আগে তো রংটা হতে হচ্ছে, এটাই তো আগে তো প্রবলেম বের করতে হবে। প্রবলেম আসছে দেখেই তো আমরা এথিক্স নিয়ে পড়াশোনা করি। প্রবলেম না আসলে তো আমাদের এথিক্স জানার প্রয়োজন ছিল না, কোড অফ এথিক্স জানার প্রয়োজন ছিল না। আচ্ছা, কন্টিনিউয়েশন হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।